কি অবস্থা কোশ্চেন গুলার ইয়ার গুলো না লিখে। আচ্ছা পাইছি। সো এটা হলো জানুয়ারি 2010, ঠিক আছে। সো এগুলো হলো জানুয়ারি 2010। তো এখন এখানে থেকে আমরা দেখি যে কোশ্চেন গুলাতে কি কি বলতেছে। ওকে, সো ফার্স্টে কোশ্চেন নাম্বার 1, a particle completes 6.0 revolutions in 4 seconds. সো তাহলে 6টা কমপ্লিট অসিলেশন করতেছে 4 সেকেন্ডে। তো এখন বললো যে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন রেডিয়ান পার সেকেন্ড। তো এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি, অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার্ড পার ইউনিট টাইম, তাই তো। সো তাহলে অ্যাঙ্গেল কাভার্ড পার ইউনিট টাইম। সো এখন এখানে একটা কমপ্লিট রেভলিউশনে কত রেডিয়ান অ্যাঙ্গেল কভার করে তারিফ? একটা কমপ্লিট রোটেশনে কত রেডিয়ান কভার করে অ্যাঙ্গেল? তারিফকে শুনতে পাইতেছো কি বলতেছি? একটা কমপ্লিট রেভলিউশনে 2 পাই অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কভার করে। আর কয়টা কমপ্লিট রোটেশন হইতেছে? 6টা কমপ্লিট রোটেশন। ওকে, 2 পাই। সো তাহলে একটা কমপ্লিট রোটেশনে 2 পাই। সো তাহলে 6টা কমপ্লিট রোটেশনে কি হবে? 2 পাই ইনটু 6। এরপরে টাইম কত? টাইম হলো 4। সো তাহলে এখানে থেকে কত আসে আমরা দেখি যদি ক্যালকুলেট করি, যে 2 পাই ইনটু 6 ডিভাইডেড বাই 4। সো এটা করলে পরে কত আসে? 3 পাই। সো এটা যদি ডেসিমালে দেখি তো তাহলে 9.42477 এরকম কিছু। সো তাহলে এটা কত? এত রেডিয়ান পার সেকেন্ড। সো তাহলে এটা আমাদের কোন অ্যান্সারের সাথে মিলতেছে? 9.4 রেডিয়ান পার সেকেন্ড। সো দিস ইজ বি। সো দ্য অ্যান্সার উইল বি বি। ওকে, সো এখানের জন্য অ্যান্সার হলো বি। এখন আমরা কোশ্চেন নাম্বার 2। সরি নেট বাজে ছিল ভাইয়া। ঠিক আছে, সমস্যা নাই। তো এরপরে কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুইভ্যালেন্ট টু ইউনিট অফ এনার্জি। তো এখন এনার্জির ইকুইভ্যালেন্ট, সো এনার্জির ইউনিট কি? জুল, তাই না? এখন এটা কি? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এনার্জি ট্রান্সফার। সো তাহলে এটা কি? ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্স মানে কি? নিউটন। আর ডিসটেন্সের ইউনিট কি? মিটার। তো এখন নিউটনকে কি লেখা যায় মোহাইমিন? নিউটনকে বেস ইউনিটে কি লেখা যায়? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর পাশে তো মিটার ছিল। সো তাহলে এটা কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। সো তাহলে এটা কোন অ্যান্সারের সাথে মিলতেছে? এর সাথে নাকি? কেজি মিটার জি স্কোয়ার ম্যাম। পার সেকেন্ড স্কোয়ার। সো তাহলে এটার জন্য অ্যান্সার হবে কি? এ। অলরাইট, এখন কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 3 তে দেখি, আর রেডিয়াম নিউক্লিয়াস ডিকেজ বাই ইমিটিং অ্যান আলফা পার্টিকেল। সো তাহলে একটা রেডিয়াম নিউক্লিয়াস কি করে? একটা আলফা পার্টিকেল ইমিট করে। তো এখন বললো the speed of the recoiling nucleus is small compared to the speed of the alpha particle. বললো কি, এই যে ফার্স্টে তো তোমার রেডিয়ামের নিউক্লিয়াসটা ছিল ফার্স্টে বিফোর এক্সপ্লোশন তোমার ভেলোসিটি কত? 0। কারণ আফটার এক্সপ্লোশন আলফা পার্টিকেল গেছে সামনে, ঠিক আছে, আলফা পার্টিকেল গেছে সামনে, আর বাকি পার্টিকেল টুকু যেটা রিমেইনিং আছে এটা রিকয়েল করবে, পিছের দিকে রিকয়েল করতেছে। তো তাহলে এটা রিকয়েলিং ভেলোসিটি। তো এখন বললো যে এই ভেলোসিটিটা কম বা এই স্পিডটা কম। এখন বললো যে কেন, এই জিনিসটা জিজ্ঞাসা করছে। তো তাহলে এটা রিজনিংটা কি হবে? বিফোর এন্ড আফটার আমাদের মোমেন্টাম কনজার্ভ থাকতে হবে না রাফিদ? মোমেন্টাম মাস্ট বি কনজার্ভ। সো তাহলে মোমেন্টাম যদি কনজার্ভ থাকতে হয়, সো তখন কি? বিফোর এক্সপ্লোশন দ্য টোটাল মোমেন্টাম ওয়াজ 0। সো আফটার এক্সপ্লোশনও মোমেন্টাম 0 হইতে হবে। সো আলফা পার্টিকেল যত মোমেন্টামের সামনে গেছে, রিমেইনিং পার্টিকেল
কি করতে হবে, তত মোমেন্টামে পিছের দিকে রিকয়েল করা লাগবে। কিন্তু রিমেইনিং পার্টিকেলের তো ম্যাস বেশি, সো ম্যাস যদি বেশি হয় ফর দ্য সেম মোমেন্টাম তার ভেলোসিটিটা কি হবে, কম হবে না? সো তাহলে ম্যাস যদি বেশি হয় তো তাহলে রিকয়েলিং পার্টিকেলের সেম মোমেন্টাম থাকতে হইলে তার ভেলোসিটি হইতে হবে কম। সো তাহলে ভেলোসিটিটা কেন কম? বিকজ দ্য রিকয়েলিং নিউক্লিয়াস হ্যাজ আ মাচ লার্জার ম্যাস। সো রিকয়েলিং নিউক্লিয়াসের ম্যাস হলো বেশি, সো তাহলে ফর দ্য সেম মোমেন্টাম ম্যাস যদি বেশি হয় দ্য ভেলোসিটি উইল বি লেস। সো তাহলে অ্যানসারটা কি হবে? ডি। বুঝতে পারছো রাফিদ? ওকে, সো তাহলে এইটা হবে আমাদের অ্যানসার। আমাদের কিন্তু রিজনিং গুলি কিন্তু মাথায় রাখা লাগবে। তোমাদের মোমেন্ট কি বলে, তোমাদের এই এমসিকিউর উপরে টেস্ট হবে একটা, যে এমসিকিউ তো আমাদের পেজ নাম্বার 133 পর্যন্ত। এই উইক আর নেক্সট উইক আমরা এমসিকিউ গুলি করে দেন ইয়ারের একদম লাস্টে আমরা একটা এমসিকিউ টেস্ট নিব। ওই এমসিকিউ টেস্টে তোমাদের 2 মার্ক করে থাকবে পার এমসিকিউ। সো ওখানের মধ্যে কি একটা হলো রাইট অ্যান্সার চুজ করার জন্য, আর একটা হলো সাথে রিজনিং দেওয়ার জন্য, যে কেন তুমি এই অ্যান্সারটা দিলা, তোমার রিজনিংটা এক্সপ্লেন করে বলতে হবে। ঠিক আছে? এএস ব্যাচে অলরেডি ওদের পরীক্ষা নিছে, ওরা অনেক সুন্দর মতো রিজনিং গুলা লিখছে। ওকে, সো এরপরে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে দেখো, the potential difference across a capacitor is V. সো একটা ক্যাপাসিটরের ভোল্টেজের ভ্যালু দিয়ে দিল কি, তার পটেনশিয়াল ডিফারেন্স হলো V। ওকে, the energy stored on the capacitor is x joules. সো এনার্জি হলো x, ভোল্টেজ হলো V। আচ্ছা, এখন বললো কি, the potential difference across this capacitor is increased to 3V. সো এখন ভোল্টেজ কত টাইমস করছে, 3 টাইমস বাড়াই দিছে। তো এখন বললো যে এনার্জিটা কি হবে, the energy stored is increased to what? তো এখন দেখো, তোমাদের অনেকজনই যেই ভুলটা করবা আমি জানি, যে এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইনটু কিউ ইনটু ভি। এখানে হাফটা কেন, ফর ক্যাপাসিটর, বারবার করে ক্যাপাসিটর চ্যাপ্টারে বলা হয়েছে যে ক্যাপাসিটরের এনার্জির ভ্যালুর সময় কি করতে হবে, হাফ ইনটু কিউ ইনটু ভি। নরমালি ইলেকট্রিক্যাল এনার্জি কি করি, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ভোল্টেজ লিখি, কিন্তু ক্যাপাসিটরের জন্য স্পেসিফিক্যালি কি হবে, হাফ ইনটু কিউ ইনটু ভি। ওকে, সো ফার্স্টে তো এইটা, কিন্তু এই ফর্মুলা ইউজ করলেও ভুল হবে তোমার। যে তুমি এখানের মধ্যে দেখলে কি মনে হবে তোমার, বলো তো মুহাইমিন? তোমার কাছে মনে হবে যে আচ্ছা, এখন আমি ভোল্টেজটাকে 3 টাইমস করতেছি, তো ভোল্টেজটাকে 3 টাইমস করলে এনার্জি 3 টাইমস বাড়বে, সো অ্যানসার হবে এ। বাট দিস ইজ অ্যাবসলিউটলি রং। ঠিক আছে, এটা তোমার একদম ডাইরেক্ট ভুল যাবে। বিকজ হোয়াট, ভোল্টেজ আর চার্জ তো ডিরেক্টলি প্রপোর্শনাল। তো ভোল্টেজ বাড়লে চার্জ তো কনস্ট্যান্ট থাকবে না, থাকবে? চার্জ যত চেঞ্জ না হবে, ভাই, তো তাহলে চার্জটা কনস্ট্যান্ট কোনো ভ্যালু না। তো তাহলে আমাদের কি করতে হবে, কোন একটা কম্পারিজন করার জন্য, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো শুনে নাও। যারা ক্লাস করতেছে না ওরা মেইন এক্সামে যা ভুল করবে ওটা ওদের ব্যাপার। যে এখানের মধ্যে মেইন কাজটাকে খেয়াল করো। মেইন কাজটা হলো এটা, যে তোমার কি দেখা লাগবে, ইকুয়েশনের মধ্যে এমন একটা ইকুয়েশন নিয়ে আসতে হবে তাহলে যেন কি হয়, সবকিছু, যে বাকি সবকিছু কনস্ট্যান্ট থাকে, জাস্ট দুইটা ভেরিয়েবলের মধ্যে চেঞ্জ আনো, তাহলে পরে তুমি তাদের মধ্যে কম্পারিজনটা করতে পারবা। সো তাহলে চার্জটা তো এখানে একটা ভেরিয়েবল, চার্জটা তো কনস্ট্যান্ট না। সো তাহলে চার্জের বদলে আমাদের কি করতে হবে, অন্য কিছু নিয়ে আসতে হবে। এখন ক্যাপাসিটরের জন্য চার্জ ইজ ইকুয়াল টু কি, সিভি নাকি? হ্যাঁ ভাই, চার্জ ইজ ইকুয়াল টু ক্যাপাসিটেন্স ইনটু ভোল্টেজ। সো তাহলে এটা লেখা যায় যে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোরড ইজ ইকুয়াল টু হাফ ইনটু, চার্জের জায়গায় লিখবো সি ইনটু ভি, আর আগের তো ভি ছিলই। সো ই ইজ ইকুয়াল টু হাফ সি ইনটু ভি স্কোয়ার। এখন আমাদের কাজের কাজ হয়েছে, কি কাজ, এই যে হাফ সি, এই জিনিসটা কি, ওই ক্যাপাসিটরের জন্য স্পেসিফিক্যালি দ্য ক্যাপাসিটেন্স উইল রিমেইন কনস্ট্যান্ট, আর হাফ তো জাস্ট একটা পিওর নাম্বার। এখন বাকি সবকিছু কি কনস্ট্যান্ট, তাই তো? বাকি সবকিছু এখন হ্যাঁ কনস্ট্যান্ট। এখন এনার্জির সাথে ভোল্টেজের কানেকশনটা কেমন, এখন এনার্জির সাথে ভোল্টেজের কানেকশনটা হলো, এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু শুধু ভোল্টেজ না, এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কোয়ার্ড। ঠিক আছে, ভোল্টেজের স্কোয়ারের সাথে হলো তার
ডিরেক্ট রিলেশনশিপ। তো এখন ভোল্টেজ যদি ডাবল হয় এনার্জি কি হবে? ডাবল। ডাবল হবে নাকি ডাবলের স্কোয়ার হবে? এনার্জি ভোল্টেজ স্কয়ার ডাবল স্কয়ার। এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কোয়ার। যে নরমালি তোমার কি হয় মহামিন, y is directly proportional to x, তো x ডাবল হলে y ডাবল হবে, x 3 টাইমস হলে y 3 টাইমস হবে। এটা তো নরমালি ডিরেক্টলি প্রপোর্শনাল এর সময়, কিন্তু এখানের মধ্যে কি ও এখন তো স্কয়ার। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, স্কোয়ার। তো তাহলে ভোল্টেজ যদি ডাবল স্কয়ারের হয় স্কয়ার। এনার্জি কি হবে? ডাবলেরও ডাবল ডাবল। স্কোয়ার হবে। সো তার মানে হ্যাঁ 2 হ্যাঁ। এর স্কোয়ার মানে 4 4 টাইমস টাইমস। হবে না? হ্যাঁ 4 ঠিক টাইমস। আছে। কিন্তু আমাদেরকে কোশ্চেনে বলছে কি ভোল্টেজ কত টাইমস বাড়তেছে? 3 টাইমস বাড়তেছে। 3 টাইমস। তো তাহলে এনার্জি কি হবে? 3 এর স্কোয়ার টাইমস বাড়বে না? 9 টাইমস। তো তাহলে হ্যাঁ, the 9 answer টাইমস will বে। be 9 times. So তাহলে the answer will be 9 times. তো এখন এখানে জন্য কি লিখবো? So as V is 3V, so E is equal to 3 square E. So or 3 square X, এনার্জিটাকে X দিয়ে বুঝাইতেছিল তো, সো তাহলে এটা লিখতে পারো। সো তাহলে 3 স্কয়ার মানে কত? 9. সো তাহলে 9 টাইমস অফ দ্য ইনিশিয়াল এনার্জি। সো ইট উইল বি অ্যানসার সি। বুঝতে পারছো? ওকে, এখন এই কোয়েশ্চেন নাম্বার 5, এই কোয়েশ্চেন নাম্বার 5 এর অ্যানসারটা যে কারেক্টলি বলতে পারবা উইথ অ্যাকচুয়াল রিজনিং, ঠিক আছে? এই কোয়েশ্চেন নাম্বার 5 এর অ্যানসার যে কারেক্টলি বলতে পারবো উইথ অ্যাকচুয়াল রিজনিং, তার জন্য ইউনিট 5 এর বুকলেট ফ্রি। The square from above within the horizontal magnetic field flux density of 120T. দেখি ফেসবুকে কেউ আছে নাকি। ম্যাগনেটিজমের এটার জন্য ফর্মুলা হলো তোমার বিএলভি বেসিক্যালি, আর এখানের মধ্যে বিআইএল, বিআইএল সাইন থেটা, এরকম। কিন্তু এইটা দিয়ে করলে খুবই বাজে একটা মিস্টেক হয়, এর জন্যই দিছি যে তোমাদের এই প্রাইস, যে অ্যানসার দিতে পারবা তার জন্য ইউনিট 5 এর বুকলেট ফ্রি। তো অ্যানসার ওটা কিভাবে আসছো এটা বলতে হবে, যে অ্যানসারই দাও এটা কেন। ভাই এটা কি যে কিউ দিয়ে তো কারেন্ট উপরে উঠতেছে, কিউ তো উপরে কারেন্ট যাচ্ছে, পি দিয়ে তো নামতেছে, ওইটা ধরে করব কি ভাইয়া? বলছো বুঝি নাই। যেমন এই যে স্কোয়ারটা, এটা কিউ কিউতে ভাই কারেন্ট উপরে যাচ্ছে আর পি দিয়ে ভাই কারেন্ট নামতেছে, আর কি পি থেকে আরে কারেন্ট নামতেছে আর এস থেকে কিউ তে কারেন্ট উপরে উঠতেছে, ওই ওই কনসেপ্ট ধরে করব। হ্যাঁ ওই কনসেপ্ট ধরে কি করব এটা নাকি? হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে। তো ও আচ্ছা, ঠিক আছে।
F equals to B I L sin theta 0.2 রাফিদ এখানে তুমি 0.2 ইন্টু সাইন 30 ইন্টু 4 যে করছো 4টা তো সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে না? সাথে 50 টার্নস যে n 50 টার্নস ওইটা মাল্টিপ্লাই আর কি বেসিক্যালি। আর 1 মিনিট। তারিফ তো ভালো একটা দিকে আগাইতেছিল, অ্যানসার এখনো পাইতেছো না কেন? ভাইয়া অ্যান্সার তো ভাইয়া যদি আমি করি অ্যান্সার তো ভাই আমার 1 পয়েন্ট কি কত আসে ভাই একটু কইরা নিবে দাঁড়ান। ঠিক আছে, টাইম আর বেশি দেওয়া যাবে না, এরপর তো আমাদের অন্য কোশ্চেন গুলো করা লাগবে আর কি। একটু ভাই একটু কারেন্ট আর আচ্ছা ভাই 4 সেন্টিমিটারটাকে তো মিটারে নিব তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে 0.2 into 3 into 0.04 into 50 sin 20 অ্যান্সার কি ডি না সি কোনটা? অ্যানসার হলো সি, কিন্তু কেন এটা রিজনিং বলতে হবে, কিভাবে করছো। এখন তাহলে সাইন থিটা কি করুম তাহলে? সাইন থিটা ভাই সাইন থিটাই তো ঝামেলা করে ভাই এদিকে, এটাই তো বললাম, এর জন্যই তো ওটারে দিছি। কিভাবে নেব? এত সোজা হইলে তো দিতাম না। তোমার কনসেপ্ট ঠিক ছিল, তুমি যেটা বলতেছিলে ওই ওয়েতে করতে হবে, যে কিউ এস এন্ডে কত ফোর্স ওইটা বের করতে বলছে না, সো ওইটা চিন্তা করো। হ্যাঁ মোহাইমিন পারছো? না ভাই এটা তো মাথায় আসতেছে না। ভাই এরপরে তো আর কিছু বুঝি না ভাই এটার। ঠিক ভাই ও আছে, যেমনে বললো সমস্যা নাই, ওটা ভালো মানে ট্রাই করছো নিতে পারতেছে তারিফ। সো তোমার জন্য আমি 50% অফার করবো নি, ঠিক আছে? তো এটা আমি অ্যান্সার বলে দিচ্ছি। আচ্ছা ভাই তো এখন এখানের মধ্যে কাজটা দেখো, ফর্মুলাটা তো এইটা, ঠিক আছে রাফিদ? ফর্মুলা হলো এইটা। তো এখন ফর্মুলা জানলেই যে ম্যাথ পারবা এমন কোনো কথা নাই। তো নরমালি বি কত? বি হলো 0.2, দ্যাটস ভেরি গুড। কারেন্ট হলো 3.0 অ্যাম্পিয়ার, এটাও সমস্যা নাই। লেন্থ হলো 4.0 সেন্টিমিটার, এখন সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100 করে ফেললাম। এখন সাইনের এটা রাখতেছি ইনটু এন কত? 50। এখন খেয়াল করো, তোমার মেইন মিসলিডিং ব্যাপারটাই হলো 30 ডিগ্রি, ঠিক আছে? এই 30 ডিগ্রিটা দেখেই স্টুডেন্টরা ঘাবড়ায় যায়, বা 30 ডিগ্রিটা দেখে তারা মিসলিডেড হয়, তারা সাইন 30 ডিগ্রি ইউজ করে, যেটা ভুল। সাইন 30 ডিগ্রিটা কার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে বলো তো? 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোন সাইডের সাথে ক্রিয়েট করছে? পি কিউর সাথে না রাফিদ? The angle 30 degree is created with PQ, কিন্তু আমাদের তো PQ সাইডের ফোর্স চাই নাই, কোন সাইডের ফোর্স চাইছে? আমাদের ফোর্স চাইছে হলো QS। সো এখন QS টা যদি তুমি খেয়াল করো, এইটা তোমার ভাইয়া রাইট অ্যাঙ্গেল ধরবো ভাইয়া এটা, এক্সিলেন্ট। সো এটা এটা কি খেয়াল করতে ছিল হবে? না। রাইট অ্যাঙ্গেল ধরতে হবে, কেন? বিকজ এটা কি আমরা টপ ভিউ দেখতেছি, রাইট? বার্ডস আই ভিউ হ্যাঁ হ্যাঁ দেখতেছি। হ্যাঁ তো তাহলে আমাদের কিউএস টা কি আছে? কিউএস টা তো পারপেন্ডিকুলার প্লেনে আছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, তাই তো রাফিদ? হ্যাঁ ভাইয়া সো এইটা হলো মেইন অ্যান্সার, যে
টপ ভিউ দেখতেছি আমরা, সো QS is actually at right angles to the magnetic field. ওকে, সো তাহলে ভাইটা QS, আরেকবার বুঝাবো? তুমি এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে মনে করো তুমি উপর থেকে এই যে তোমার এই যে বক্সটা আছে না, এই যে এটা আছে না, এটা তো সাইড ভিউ হ্যাঁ দেখাইছে। এখন তুমি এটার উপর হ্যাঁ থেকে তাকাও, তুমি এই হ্যাঁ রেক্টেঙ্গেলটার উপর থেকে তাকাইলে তুমি শুধু কি দেখতে পাবা? PQ দেখতে পাবা না? হ্যাঁ, পিকিউ দেখতে পারবো। শুধু PQ দেখতে পাবা, তুমি কি QS সাইডটাকে দেখতে পাবা? না না না, উপর থেকে দেখতে পারবো না। উপর থেকে তো দেখা যাবে না, উপর থেকে এটা কি অ্যাকচুয়ালি এটা ভার্টিক্যাল প্লেনে আছে না? হ্যাঁ হ্যাঁ, তো তাহলে ভার্টিক্যাল প্লেনে থাকা যে কোনো জিনিস হরাইজন্টাল প্লেনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? 90। 90 ডিগ্রি। বুঝতে পারছো? সো তাহলে QS প্লেনের সাথে ম্যাগনেটিক ফিল্ডের প্লেন কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। বুঝতে পারছো? ভাই। সো তাহলে থেটাটা 30 ডিগ্রি হবে না, থেটাটা হবে কত? 90 ডিগ্রি। সো তবে ওটা দিছে কেন এমনে? এটা তো দিছেই তোমাকে কনফিউজ করার জন্য, যেন ভুল করো। সো থেটাটা হবে 90 ডিগ্রি, সো দিস উইল বি 1.2 নিউটন। বুঝতে পারছো এখন? হ্যাঁ ভাই। জি ভাই। সো তারিফ অ্যান্সার বলা শুরু করছে তখনই মাথায় ঢুকে গেছে যে কি করা লাগবে। সো QS is perpendicular to the plane of the magnetic field. সো তাহলে এর জন্য QS এর সাইডের সময় আমরা ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যাঙ্গেলটা ধরবো কত? নট 30 ডিগ্রি, ইট উইল বি হোয়াট? 90 ডিগ্রি। সো তাহলে F equal to BIL sin theta into N। তো এটা করলে 1.2 নিউটন আসে। ওকে, এখন আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে? An electron gun uses a potential difference to accelerate the electrons from rest to a speed of 2.00 into 10 to the power 7 meter per second. So তাহলে এত ভেলোসিটি রিচ করায় দেয়। ওকে, তো এত ভেলোসিটি রিচ করায় দেয়। সো এখন আমাদের কাছে বললোটা কি? বললো যে পটেনশিয়াল ডিফারেন্সটা তাহলে কত? আচ্ছা, সো এখন আমরা কি জানি? ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, তাই না? ইলেকট্রিক্যাল এনার্জি যতটুকু দেওয়া হবে চার্জ পার্টিকেলদেরকে, ওইটাকে সে কিসে কনভার্ট করবে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট করবে। ওকে, তো এখন ইলেকট্রিক্যাল এনার্জিটা কি? ইলেকট্রিক্যাল এনার্জি হলো চার্জ অফ দ্য চার্জড পার্টিকেল ইনটু ভোল্টেজ। আর কাইনেটিক এনার্জিটা কি? হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটি স্কয়ার্ড, নাকি মোহাইমিন? জি। তো এখন ভোল্টেজ কত এটা বের করতে বলছে। সো ভোল্টেজ উইল বি ইকুয়াল টু হোয়াট? mv স্কয়ার ডিভাইডেড বাই 2q, নাকি? জি ভাই। ভোল্টেজটাকে সাবজেক্ট করলাম। তো এখন আমরা কিন্তু সব ইনফরমেশন জানি যে মাস আর চার্জ, ইলেকট্রনের মাস কত, ইলেকট্রনের চার্জ কত, এগুলো কিন্তু আমাদের কোশ্চেন পেপারে পিছে দেওয়া থাকবে। তো তাহলে ইলেকট্রন গানে কি ছাড়বে? ইলেকট্রনই তো রিলিজ করবে, নাকি? তো ইলেকট্রনের মাস কত? 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ভেলোসিটি কত? 2 ইনটু 10 টু দি পাওয়ার 7, এটার স্কয়ার। এখন 2 ইনটু তোমার চার্জ কত ইলেকট্রনের? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। বুঝতে পারছো? তো তাহলে এটা করলে পরে আমরা দেখি ভোল্টেজের ভ্যালুটা কত হয়। সো 9.11 into 10 to the power minus 31 kg multiplied by 2 into 10 to the power 7 এর square divided by 2 into 1.6 into 10 to the power minus 19. So this gives us 1138.75. So 1138.75 টা কত লেখা যায়? 1140 লেখা যায় না মোহামিন? জি। তো তাহলে the answer will be B. ওকে, সো এটা গেল আমাদের 6.1। এখন 6.2 তে কি বলতেছে? The de Broglie wavelength associated with electrons moving at এত
মিটার পার সেকেন্ড। তো এখন ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু হোয়াট? h বাই mv। তো এখন h কত? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট which is 6.63 into 10 to the power minus 34, সরি এটা না, 6.63 into 10 to the power minus 34। আর mass of electron কত? 9.11 into 10 to the power minus 31। ভাই এই কনস্ট্যান্ট কি দেওয়া থাকবে সবসময়? হ্যাঁ, তোমাদের কোশ্চেন পেপারে পিছনে সব সময় দেওয়া থাকবে। আর ভেলোসিটি কত? 2 into 10 to the power 7। সেটা করলে পরে কত আসে দেখি। So 6.63 into 10 to the power minus 34 divided by 9.11 into 10 to the power minus 31 into 2 into 10 to the power 7। তো এটা আসে কত? 3.6 into 10 to the power minus 11 মিটার। তো তাহলে 3.6 into 10 to the power minus 11 এটা কোন অপশনে আছে? সি নাকি ময়মিন? তো তাহলে 6-2 এর आंसर কি হবে? সি। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে, এই যে এখানের মধ্যে আমাদের পার্টিকেল ফিজিক্স এর কোশ্চেন গুলো এখানে আমরা সলভ করতে করতে আইডিয়া গুলা ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আমরা এখানের মধ্যে দেখি কি বলতেছে। A particle detector shows tracks produced by two particles x and y that were created by the decay of a lambda particle at O। যে এই ল্যামডা পার্টিকেলটা এই পয়েন্ট ও তে ডিকে করছে, ধরো এই যে ল্যামডা পার্টিকেলটা পয়েন্ট ও তে ডিকে করছে। তা এখন ডিকে করে কি হয়েছে? পার্টিকেল এক্স টা এইদিকে গেছে, পার্টিকেল ওয়াই টা এইদিকে গেছে, তারা সেপারেট হয়ে গেছে কেন? ফার্স্টে দেখো, ফার্স্টে একটা জিনিস এখানের মধ্যে তারিফ বলো যে পয়েন্ট ও থেকে শুরু করে আমরা ট্র্যাক পাইতেছি, কিন্তু পার্টিকেলটা তো চেম্বারের মধ্যে ঢুকছে কি একটা সাইড দিয়ে সে ঢুকছে না এন্টার করতে সময়, যে এই পর্যন্ত এইখানে আমাদের কোনো ট্র্যাক নাই কেন? নাই কেন? নরমালি তো ট্র্যাক থাকার কথা, সো তাহলে এখানে ট্র্যাক কেন নাই? সো এটার জন্য এক্সপ্লেনেশন কি বলবো? এক্সপ্লেনেশন বলবো যে ল্যামডা পার্টিকেলটা হলো নিউট্রাল ছিল, ঠিক আছে? নিউট্রাল পার্টিকেল কি কোনো আয়নাইজেশন করায় না ভাই। তো তাহলে যেহেতু ল্যামডা পার্টিকেলটা ছিল নিউট্রাল, তো তাহলে সে কোনো ট্র্যাক প্রডিউস করতেছে না। তো সে কোনো ট্র্যাক প্রডিউস না করে কোন পর্যন্ত আসলো? পয়েন্ট ও পর্যন্ত আসলো। এখন সে এখানে এসে কি করলো? ডিকে করলো, যে তার চার্জ নাই কিন্তু সে আনস্টেবল আর কি বেসিক্যালি। তো এখন ল্যামডা পার্টিকেলটা পয়েন্ট ও পর্যন্ত আসছে কিন্তু কোনো ট্র্যাক রেখে নাই, পয়েন্ট ও থেকে ট্র্যাক শুরু হয়েছে। সো তার মানে কি ল্যামডা পার্টিকেলটা হলো নিউট্রাল। এখন সে ডিকে করে কি করবে? এক্স আর ওয়াই তৈরি করলো, ঠিক আছে? তো এখন ল্যামডা পার্টিকেলটা ডিকে করে এক্স এন্ড ওয়াই তৈরি করলো। তো এখন তোমার চার্জ কি থাকতে হবে রাফিদ? তোমার চার্জটা কনজার্ভ থাকতে হবে না? সো ল্যামডা পার্টিকেলের কোনো চার্জ নাই, সো তাহলে এক্স এন্ড ওয়াই এর চার্জ গুলা কি হইতে হবে? এক্স এন্ড ওয়াই তো চার্জড, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, বিকজ দে আর প্রডিউসিং ট্র্যাকস। সো তাহলে এক্স এন্ড ওয়াই এর চার্জ আছে, কিন্তু তাদের চার্জ গুলা কি হবে? ইকুয়াল অ্যামাউন্টে হইতে হবে, বাট অপোজিট সাইন। যে এক্স যদি পজিটিভ হয় ওয়াই হইতে হবে কি নেগেটিভ, বা এক্স যদি নেগেটিভ হয় ওয়াই হইতে হবে পজিটিভ, ঠিক আছে? এখানের মধ্যে ডিসচার্জ হওয়ার জন্য না রাফিদ, এখানের জন্য ডিসচার্জ হওয়ার জন্য না। দেখো যে কোন একটা ইকুয়েশনে তোমার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে চার্জ গুলা কি হইতে হবে? কনজার্ভ থাকতে হবে। সো তোমার ল্যামডা পার্টিকেল ছিল ইনিশিয়াল পার্টিকেল, তো ইনিশিয়ালি চার্জ কত? রিঅ্যাক্ট্যান্টের সাইডে তোমার চার্জ হলো 0। তো তাহলে প্রোডাক্ট যে দুইটা তৈরি করলো এক্স এন্ড ওয়াই, তাদেরও ওভারঅল চার্জ কত হইতে হবে? 0 হইতে হবে না? তাদেরও ওভারঅল চার্জ হইতে হবে 0। তো তাহলে ল্যামডা পার্টিকেল যেহেতু নিউট্রাল, তো তাহলে এক্স এন্ড ওয়াই এর ওভারঅল চার্জও হইতে হবে কত? তাদের চার্জগুলি সাম আপ করলে পরে দে মাস্ট বি ইকুয়াল টু 0। সো তাহলে দে উইল বি অপোজিটলি চার্জ, যে এক্স পজিটিভ হলে ওয়াই হবে নেগেটিভ, এক্স নেগেটিভ হলে ওয়াই হবে পজিটিভ। ভেক্টর না, চার্জ ভেক্টর কোয়ান্টিটি না, কিন্তু চার্জ একটা
চার্জ হলো আমাদের একটা আলটিমেট কনজারভেশন ল এর আন্ডারে পড়ে, ঠিক আছে? যে এখানের মধ্যে এই কয়টা জিনিস তোমার সব সময় কনজার্ভ থাকতে হবে, যে মোমেন্টাম, চার্জ, mass energy, baryon number, lepton number, spin number, এইগুলা জিনিস তোমার সারা জীবন, ঠিক আছে? এইগুলা জিনিস তোমার সারা জীবন কনজার্ভ থাকতে হবে, ওকে? আর একটা হলো স্ট্রেঞ্জনেস, যে স্ট্রেঞ্জ কোয়ার্কের। এই 7টা হলো আমাদের আলটিমেট কনজারভেশন ল, যে এই 7টা জিনিস যত কিছুই হোক না কেন দে মাস্ট বি কনজার্ভ। তারা কনজার্ভ না থাকলে পরে আমাদের ফিজিক্সের পুরা ডিরেকশনে উল্টায় যাবে, বুঝতে পারছো? তো তাহলে আমাদের ব্যাপার যেটা বোঝা লাগবে যে পয়েন্ট ও পর্যন্ত, পয়েন্ট ও এর আগ পর্যন্ত আমরা কোনো ট্র্যাক পাই নাই। সো এখানে থেকে আমরা কি বুঝতে পারতেছি? এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ল্যামডা পার্টিকেলটা হলো একটা নিউট্রাল পার্টিকেল, যে সে কোনো ট্র্যাক ক্রিয়েট করে নাই। তো এখন সে ডিকে করার পর যেই দুইটা পার্টিকেল ক্রিয়েট করলো, ইন অর্ডার টু কিপ দ্য চার্জ সেম অর ইন অর্ডার টু কনজার্ভ দ্য চার্জ, শুরুতে চার্জ ছিল 0, সো ফাইনাল চার্জের সামেশনও হইতে হবে কত? 0। সো একটা নিউট্রাল পার্টিকেল যদি ডিকে করে সে কি করবে? অলওয়েজ অপোজিটলি চার্জড দুইটা পার্টিকেল ক্রিয়েট করবে, ঠিক আছে? একটা নিউট্রাল পার্টিকেল যদি ডিকে করে সে অলওয়েজ কি করবে? অপোজিটলি চার্জ দুইটা পার্টিকেল ক্রিয়েট করবে। সো তাহলে ফার্স্ট এর কথাটা এখানের মধ্যে বলছে কি, নাম্বার 1 এ, যে which of the following is a valid conclusion from these facts? এতে বলতেছে x is a negatively charged particle। আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো না যে x টা কি নেগেটিভ নাকি পজিটিভ, বিকজ আমাদেরকে কি দেয় নাই? আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ডের কোনো ইনফরমেশন দেয় নাই। cannot say conclusively, কেন? বিকজ ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ আননোন। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন জানলে এটা বলা যাইতো, ঠিক আছে? বিকজ ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ আননোন। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন জানা থাকলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে আমরা বলতে পারতাম যে পার্টিকেলটা পজিটিভ নাকি নেগেটিভ। সেম ওয়েতে ওয়াই এর জন্য সেম রিজনিং, যে এটাকেও কনক্লুসিভলি বলা যাবে না যে ওয়াই যে স্পেসিফিক্যালি পজিটিভই হবে এমন আমাদের কোনো গ্যারান্টি নাই, বিকজ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমাদেরকে বলে দেয় নাই। সো সি নাম্বারটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যে ল্যামডা পার্টিকেল হলো নিউট্রাল। এটা কিভাবে বুঝলাম? রিজনিংটা কি তারিফ? বিকজ কোন no ট্র্যাক শো tracks, করে নেবে। very good, so হ্যাঁ তাহলে ভাই। no tracks before reaching point O. So ডিটা কি বুঝাইছে? অপশন ডিটা? অপশন ডি এখনো বলে নাই। অপশন ডি তে তো এখানের মধ্যে বলছে কি ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাক্টিং ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার। এটা আমাদের কনক্লুসিভলি বলার কোনো ওয়ে নাই। কেন? বিকজ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন জানতে হলে আমাদের কি জানতে হবে? পার্টিকেল গুলার চার্জ জানতে হবে, কিন্তু পার্টিকেল গুলার চার্জ তো আমরা জানি না। তো তাহলে ডিও হবে না। সো কনক্লুসিভলি জাস্ট একটা কথাই বলা যায় কি, পয়েন্ট ও এর আগ পর্যন্ত কোনো ট্র্যাক নাই, তো তাহলে ল্যামডা পার্টিকেলটা হলো একটা নিউট্রাল পার্টিকেল, ঠিক আছে? সো তাহলে পয়েন্ট ওর আগ পর্যন্ত কোনো ট্র্যাক নাই, সো তার মানে ল্যামডা পার্টিকেল হলো একটা নিউট্রাল পার্টিকেল। তো এই জিনিসটা। আর ডি কেন হবে না? যেটা বললাম, বিকজ charges of particles are unknown. So the answer will be C. Okay, এখন এখানে কি বলতেছে? Which of the following is a correct statement about momentum at the decay? So momentumটা কি হবে? কারেক্ট স্টেটমেন্টটা কি? টোটাল মোমেন্টাম অফ ল্যামডা পার্টিকেল, যেটা কি ছিল? রিঅ্যাক্ট্যান্ট। আর ইনিশিয়াল পার্টিকেলটা কি? ইনিশিয়াল মোমেন্টাম পুরাটা কার মধ্যে ছিল রাফিদ? ল্যামডা পার্টিকেলের মধ্যে। এইটাই ডিকে করে কি প্রডিউস করছে? পার্টিকেল এক্স এন্ড ওয়াই। সো তাহলে টোটাল মোমেন্টাম বিফোর এন্ড টোটাল মোমেন্টাম আফটার সেম হইতে হবে না?
সো তাহলে total momentum of lambda particle before decay is equal to total momenta of x and y after decay, right? So momentum conservation law দিয়ে আমরা এটা বলবো যে এখানের মধ্যে আমাদের কি কি বলতেছে দেখো, vector sum of momenta of x and y, x আর y এর vector sum of momentum কার সমান হইতে হবে, must be equal to that of the lambda particle. So this must equal the momenta of lambda particle because total momentum before আর total momentum after কি হইতে হবে, সেম হইতে হবে, ঠিক আছে? তো অ্যানসার হবে এ। বাকিগুলা কেন হবে না ওই জিনিসটা ফার্স্ট আমি বলে নেই, তাহলে যেন তোমাদের ফিউচারে যে কোশ্চেন গুলা দেখবা ওখানের মধ্যে তোমরা যেন রিজনিং দিতে পারো। হ্যাঁ বলতেছি এ আর ডি এর মধ্যে ডিফারেন্স কি। সো ফার্স্টে বি নাম্বারটা কেন হবে না, বি নাম্বারের জন্য বলি দেখো, বলতেছে কি the momenta of x is equal to that of y, এটা আমাদের কনক্লুসিভলি বলার কোনো ওয়ে নাই যে x আর y এর মোমেন্টাম যে সমান সমান ওয়েতে ডিভাইড হবে, যে দোনোজন যে সেম মোমেন্টাম পাবে এমন কোনো কথা নাই। একজন বেশি মোমেন্টাম পাইতে পারে, একজন কম মোমেন্টাম পাইতেই পারে, ঠিক আছে? সো তাহলে দোনোজনের মোমেন্টাম যে সেম হবে এমন আমাদের কোনো গ্যারান্টি নাই। সো তাহলে cannot say for sure if momentum is splitted বললে আসলে খারাপ দেখায়, divided, if if p is divided equally, যে ল্যামডা পার্টিকেলের মোমেন্টামটা এক্স আর ওয়াই তে ইকুয়ালি ডিভাইড করে দিছে নাকি না এটা কনক্লুসিভলি বলার মতো এনাফ ইনফরমেশন নাই আমাদের কাছে। দেন টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ জিরো, নো, বিকজ ইনিশিয়ালি একটা মোমেন্টাম আছে, তাই না? ইনিশিয়ালি তো ল্যামডা পার্টিকেল মুভ করতেছিল, সো তাহলে দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম উইল নট বি জিরো। ইনিশিয়ালি দেয়ার ইজ আ মোমেন্টাম, there is a momentum, so total momentum of the system zero হইতে পারবে না। Then D নাম্বারে কি বলতেছে, the vector sum of momenta x and y must equal to zero. তো এখানে মধ্যেও কি বলতেছে, B এর মতো কথা বলতেছে না বলো তো রাফিদ? বলতেছে যে x এর মোমেন্টাম আর y এর মোমেন্টাম সাম আপ করলে পরে আমরা জিরো পাবো, কিন্তু এটা কি অলওয়েজ ট্রু? x আর y এর মোমেন্টাম যে সেম এমন তো আমাদের ডিরেক্ট কোনো ইন্ডিকেশন নাই, আছে? সো তাহলে বি আর ডি সেম টাইপের আর্গুমেন্ট দিয়ে বাদ দিয়ে দেওয়া যায় যে উই ক্যান নট সে ফর শিওর যে এক্স এর মোমেন্টামকে ওয়াই এর মোমেন্টাম এক্স্যাক্টলি কাট আউট করে ফেলতে পারবে। সো তাহলে দ্য অনলি কারেক্ট অ্যান্সার ইজ এ, যে দ্য ভেক্টর সাম অফ মোমেন্টা এক্স এন্ড ওয়াই কার সমান হবে, বিফোর ডি কে মোমেন্টামের সমান হবে। সো তাহলে টোটাল মোমেন্টাম বিফোর এন্ড টোটাল মোমেন্টাম আফটার মাস্ট বি ইকুয়াল। সো এই থিওরিটা দিয়ে আমরা অ্যান্সারটা দিলাম। এন্ড এই ইয়ারের ফাইনাল কোয়েশ্চেন কি বলতেছে, which of the following is a correct statement about energy at the decay? সো এখন এনার্জির ব্যাপারে আমাদের আইডিয়াটা কি, টোটাল mass energy before the decay must be equal to total mass energy after the decay, তাই তো? সো তাহলে এখানের মধ্যে এ নাম্বারে বলতেছে যে the energy of x must be greater than that of y, কনক্লুসিভ কোনো ইনফরমেশন নাই এটা বলতে পারার জন্য, ঠিক আছে? এক্স এর এনার্জি যে ওয়াই এর থেকে বেশি হবে এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? এখন বলতেছে the combined energy of x and y must be more than the energy of the lambda particle, no, এনার্জি তো সেম হইতে হবে, টোটাল এনার্জি বিফোর এন্ড টোটাল এনার্জি আফটার মাস্ট বি সেম। এরপরে the mass of the lambda particle must equal the combined mass of x and y, this is also not sure, টোটাল ম্যাস আমাদের কমে যাইতেই পারে, যে ইভেনচুয়ালি ম্যাসটা এনার্জিতে কনভার্ট হলো, কিন্তু এই জিনিসটা ম্যাস এন্ড এনার্জি টুগেদার, ঠিক আছে? টোটাল ম্যাস এন্ড এনার্জি বিফোর the decay must be equal to total mass and energy after the decay. So mass এনার্জির কনসেপ্টটা খুবই ভালো মতো আর মাথায় রাখা লাগবে যে mass itself may not be conserved before and after an event, energy itself may not be conserved before and after an event, but the summation of mass and energy together before the decay, total mass and energy must be equal to after the decay total mass and energy.
সো এই অ্যানসারটা আর এই অপশনটা স্পেসিফিক্যালি আমাদের শুধু ডি নাম্বারে দেওয়া কি the mass energy of lambda particle must equal the total energy of x and y so তাহলে before the decay যেই এনার্জি ছিল after the decay same এনার্জি হবে ঠিক আছে তো তাহলে এই জিনিসটা হবে আমাদের অ্যানসার তো the answer will be B বুঝতে পারছো তো এইগুলা গেল আমাদের এটা কোন ইয়ার ছিল jan 2010 নাকি jan 2010 ছিল এখন আমাদের মে 2010 সো এই ইয়ারটা সবাই লিখে ফেলো ফার্স্ট একটা jan 10 ছিল এরপর একটা হলো মে 2010 ওকে তো আমরা মে 2010 এর জন্য সলভ করা শুরু করব মে 2010 ওকে সো এখন এখানের মধ্যে আমাদের কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে দেখি the number of neutrons in a nucleus of gold wow এত কঠিন একটা এমসিকিউ দিছে A2 এর স্টুডেন্টদের জন্য ভাইরে ভাই এটা তো তোমাদের পারারই কথা না এখানে mass নাম্বার হলো 197 অ্যাটমিক নাম্বার হলো 79 সো তাহলে প্রোটন আর নিউট্রনের mass আর প্রোটন আর নিউট্রনের টোটাল নাম্বার হলো 197 আর প্রোটন আছে হলো 79 টা সো তাহলে নিউট্রন আছে কতগুলো এটা বের করতে হবে সো তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স করলে কত 118 সো দ্য অ্যানসার উইল বি বি নাকি তো তাহলে গোল্ডের নিউক্লিয়াসের মধ্যে কয়টা নিউট্রন আছে 118টা ওকে এরপর কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ক্যান হ্যাভ দ্য ইউনিটস কি কি যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু আমাদের দুইটা ফর্মুলা আছে একটা হলো ফোর্স পার ইউনিট চার্জ সো তাহলে এটার জন্য কি আসবে নিউটন পার কুলাম আরেকটা আছে কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু পটেনশিয়াল গ্রেডিয়েন্ট যে ভোল্টেজ বাই ডিসটেন্স হুইচ ইজ ভোল্টস পার মিটার তো তাহলে এখানের মধ্যে আমাদের কোন অপশনটা আছে নিউটন পার কুলাম সো তাহলে the answer will be B okay the electric field strength is equal to force per unit charge তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হবে আমাদের ফোর্স পার ইউনিট চার্জ তো অ্যানসার হবে কি বি ঠিক আছে এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই মুহাইমিন আছে 4 নাম্বারটা 4 নাম্বার কোনটা রাফিদ আগেরটা কোশ্চেন নাম্বার 4 যে কোশ্চেন নাম্বার 4 এর জন্য এখানের মধ্যে দেখো যে ফার্স্টে বললো যে ভোল্টেজ যখন ভি এনার্জি তখন এক্স ঠিক আছে এখন বললো যে ভোল্টেজটাকে আমরা 3 টাইমস করে দিলাম সো তাহলে এনার্জি তো বাড়বে তো এখন বেড়ে এনার্জিটা কত হবে ওটা বের করতে বলছে সো এখন আমরা কি করছি ফার্স্টে তো আমরা ক্যাপাসিটরের জন্য এনার্জি স্টোরড এর ভ্যালু কত এটা বের করছি আর ফর্মুলা জানি যে E is equal to half into চার্জ into ভোল্টেজ কিন্তু এখানের মধ্যে একটা সমস্যা আছে সমস্যাটা কি এখানে ভোল্টেজ চেঞ্জ হলে চার্জও চেঞ্জ হবে এন্ড এনার্জিও চেঞ্জ হবে সো তাহলে সবকিছু কি একটার সাথে আরেকটা রিলেটেড সো ভোল্টেজ এন্ড এনার্জির ডাইরেক্ট কোনো কানেকশন আমরা এখান থেকে বানাইতে পারবো না বিকজ চার্জটা কনস্ট্যান্ট না চার্জটাও ভ্যারি করবে ভোল্টেজের সাথে সো তাহলে চার্জটাকে আমাদের ইকুয়েশন থেকে সাবস্টিটিউট করে বুদ্ধি করে এমন কোন একটা কিছু নিয়ে আসতে হবে তাহলে যেন কি হয় কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে তো তাহলে চার্জের জায়গায় আমরা কি লিখলাম ক্যাপাসিটেন্স ইনটু ভোল্টেজ এখানে ক্যাপাসিটেন্সটা কেন আনছি বিকজ ফর দ্যাট স্পেসিফিক ক্যাপাসিটর ক্যাপাসিটেন্সটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না সেটার জন্য ক্যাপাসিটেন্স নিয়ে আসছি তো এখন ক্যাপাসিটেন্স হলো কনস্ট্যান্ট তো তাহলে হাফ আর ক্যাপাসিটেন্স এই দুইটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না এখন আমরা ডিরেক্টলি দেখব কি এনার্জির সাথে ভোল্টেজের কানেকশন কি কানেকশন এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কয়ার্ড
সো তাহলে ভোল্টেজ যদি 3 টাইমস হয় এনার্জি কত টাইমস হবে 3 টাইমস এর স্কয়ার সো তার মানে 3 এর স্কয়ার কত 9 তো এর জন্য the energy will increase to 9x বুঝতে পারছো ওকে ওকে সো আমরা এরপরে দেখি যেটা দেখতেছিলাম মে 10 কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার 2 এই দুইটা আমাদের শেষ এখন আমরা কোশ্চেন নাম্বার 3 তে যাই এরকম টাইপের একটা কোশ্চেন আমরা করছিলাম দেখি এই যে কোশ্চেন নাম্বার 3 তে দেখো কি বলতেছে a tennis ball is traveling horizontally with a momentum of 0.4 kg meter per second ওকে সো তাহলে টোটাল মোমেন্টাম বিফোর কত টেনিস বলটার মোমেন্টাম বিফোর কলিশন ইজ 0.4 kg meter per second just before it hit with a tennis racket তো একটা টেনিস র‍্যাকেটের সাথে কোলাইড করার আগে তার মোমেন্টাম ছিল কত পজিটিভ 0.4 kg meter per second এখন টেনিস র‍্যাকেট দিয়ে হিট করলে কি হবে তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে না সো সে যাচ্ছিল একদিকে এখন তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে তো এর জন্য ফাইনাল মোমেন্টাম হয়ে গেছে নেগেটিভ এই যে বলতেছে কি it rebounds horizontally from the tennis racket with a momentum of minus 0.6 kg meter per second তো এখন বললো the graph shows the variation in the momentum of the ball during the process সো এখন দেখো শুরুতে ছিল 0.4 পরে হয়ে গেছে মাইনাস 0.6 সো তাহলে ভেলোসিটিটা কোন জায়গাটার মধ্যে চেঞ্জ হয়েছে এই 4 থেকে 8 মিলি সেকেন্ডে যে টাইমটা কিসে দাও মিলি সেকেন্ডে দাও না সো তাহলে 4 মিলি সেকেন্ড থেকে 8 মিলি সেকেন্ড এই টাইমের মধ্যে কি হয়েছে ভেলোসিটির চেঞ্জটা হয়েছে নাকি রাফিদ দিস ইজ দা টাইম অফ ইম্প্যাক্ট যে হ্যাঁ চেঞ্জ ইন মোমেন্টাম দিয়ে এর জন্য কাজ করব যে আমাদেরকে ফোর্স বের করতে বলছে না সো ওই জিনিসটা করব এখানের মধ্যে বেসিক্যালি তো এখানের মধ্যে কাজটা কি দেখো মুহাইমিন বুঝতে পারতেছো কি বললাম যে টেনিস র‍্যাকেটের সাথে বলটা কতক্ষণ কন্টাক্টে ছিল 4 মিলি সেকেন্ডের জন্য কন্টাক্টে ছিল যতক্ষণ আর কি মোমেন্টামের চেঞ্জটা হইছে তো এখন আমাদের ফোর্স ইকুয়াল টু কি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম নাকি হ্যাঁ হ্যাঁ ফোর্স ইজ ইকুয়াল টু mv মাইনাস mu ডিভাইডেড বাই t তো তাহলে এখানের মধ্যে mv কত যে ফাইনাল মোমেন্টাম কত মাইনাস 0.6 আর ইনিশিয়াল মোমেন্টাম কত 0.4 আর টাইম কত 4 মিলি সেকেন্ড তো এখন মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হবে 1000 দিয়ে ডিভাইড দিতে হবে বা 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাই তো সো তাহলে এখানের জন্য কত আসে আমরা দেখি 0.6 0.4 আর 4 into 10 to the power minus 3 সো কত আসে মাইনাস 250 কিন্তু আমাদের ফোর্সের জাস্ট কি চাইছে ম্যাগনিটিউড চাইছে সো মাইনাস সাইনটা আমরা কনসিডারেশনে না নিলেও হবে আমাদের অ্যানসারটা হবে কি দ্য অ্যানসার উইল বি সি বুঝতে পারছো মুহাইমিন কি বুঝতে পারছো এটা ভাই একটু কনফিউজ ভাই কি নিয়ে ভাই ওই যে ওখানকার উপরে যে তুমি গ্রাফটা বুঝাইলে ওটা ওখান থেকে একটু দেখা তাই হবে ইনিশিয়ালি বলটার মোমেন্টাম ছিল 0.4 মিটার পার সেকেন্ড যে পজিটিভ 0.4 এখন র‍্যাকেটের হিট করার পর ফাইনাল মোমেন্টাম কত মাইনাস 0.6 তো তুমি ইনিশিয়াল মোমেন্টাম জানো ফাইনাল মোমেন্টাম জানো ঠিক আছে এখন এই চেঞ্জ ইন মোমেন্টামটা কতক্ষণ সময় ধরে হয়েছে এই চেঞ্জ ইন মোমেন্টামটা কতক্ষণ সময় ধরে হয়েছে শুনতেছো কি বলতেছি হ্যাঁ
সো তাহলে টেনিস র্যাকেটে হিট করছে কখন? 4 সেকেন্ডের সময়, কি বলে 4 মিলি সেকেন্ডের সময় হিট করছে, আর 8 মিলি সেকেন্ডের সময় ব্যাটের থেকে কন্টাক্ট ছুটে গেছে। সো এই যে মোমেন্টামটা এই যে কমলো না, বা এই যে মোমেন্টামের চেঞ্জটা হয়েছে, কতক্ষণ ধরে হয়েছে? এটা তো মাইনাস করলে পাওয়া যাবে হ্যাঁ, কত? 4 মিলি না সেকেন্ড। সো তাহলে চেঞ্জ ইন হ্যাঁ হ্যাঁ টাইম হ্যাঁ হলো 4 মিলি সেকেন্ড। তো তুমি হ্যাঁ হ্যাঁ ফাইনাল মোমেন্টাম জানো, ইনিশিয়াল মোমেন্টাম জানো, কতক্ষণ ধরে মোমেন্টামের চেঞ্জটা হয়েছে ওইটা জানো। তো তাহলে এখন ফোর্সের ফর্মুলা আচ্ছা কি? হ্যাঁ রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, যে ফাইনাল হ্যাঁ মোমেন্টাম আর ইনিশিয়াল মোমেন্টামের মধ্যে ডিফারেন্স ডিভাইডেড বাই এই ডিফারেন্সটা টাইম হইতে যতক্ষণ সময় লাগছে। হ্যাঁ হ্যাঁ সো তাহলে এই যে ফাইনাল মোমেন্টাম কত? -0.6, ইনিশিয়াল মোমেন্টাম কত? 0.4। 2.4 আর এই যে মাঝখানের মাইনাসটা কিসের? এটা হলো ফর্মুলার মাইনাস, যে এমভি মাইনাস এমইউ, তাই তো? জি ভাই আর জি ভাই ডিভাইডেড বাই টাইম, টাইম কত? 4 মিলি সেকেন্ড। সো 4 × 10⁻³ করে মিলি সেকেন্ড থেকে কি নিছে? সেকেন্ডে নিছে। বুঝতে পারছো? জি ভাই তাহলে এর জন্য আমাদের অ্যানসারটা হবে কি? দ্য অ্যানসার উইল বি সি। সি এরপরে কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 4 আমরা দেখি। The derivation of the formula kinetic energy is equal to momentum squared divided by 2m could include the expression কোনটা? যে আমরা কোন ফর্মুলা থেকে এটা ডেরাইভ করছি বেসিক্যালি, যে could include the expression which one? তা এখন এখানের জন্য কি ek is equal to momentum squared divided by 2m, তাই তো? তা এখন এখানের থেকে আমাদের কি লেখা যায় বলো তো? কাইনেটিক এনার্জি মানে কি? হাফ এমভি স্কোয়ার না মোহামেন? হ্যাঁ ভাই কাইনেটিক এনার্জি মানে হলো হাফ এমভি স্কোয়ার। সো এখন হাফ এমভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মোমেন্টাম স্কোয়ার ডিভাইডেড বাই 2m। সো এখন দোনোর পাশে কি আছে? হাফ আছে না বলো তো? হ্যাঁ আছে ভাই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের হাফ গুলা কি করা যায়? কাটাকাটি করে ফেলা যায় না? জি ভাই তো তাহলে হাফ গুলি কাটাকাটি করে ফেললে কি থাকে? এমভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? মোমেন্টাম স্কোয়ারড বাই এম, নাকি? জি ভাই তো এটা কোন এক্সপ্রেশনের সাথে মিলে? কোনটার সাথে মিলতেছে অপশনে? ডি এর সাথে তো মিলে ডি এর সাথে মিলেছে, তাহলে অ্যান্সার কি হবে? ডি। সি এর সাথে মিলতেছে না রাফিদ। সি তে তো ম্যাসের স্কোয়ার দেখাইছে, ম্যাসের স্কোয়ার দেখাইছে, আবার ওখানে মোমেন্টামের নিচে আবার ম্যাস দেখাইছে। তো তাহলে সি হবে না, অ্যান্সার হবে ডি। তো দ্য অ্যান্সার উইল বি ডি। ওকে, তো এরপরে 5 নম্বরে কি বলতেছে? দ্য ডিস্টেন্স ইন মিটার from an electron at which the electric field strength equals to this. তো এখন আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ দিয়ে দিছে। তো এখন ডিসটেন্স বের করতে বলছে, যে একটা ইলেকট্রনের থেকে কতটুকু দূরে থাকলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এত হবে। তো এখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলাটা কি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কয়ার, নাকি? তো এখন আমাদেরকে ডিসটেন্সটা বের করতে হবে, আরটা বের করতে হবে। তো আর স্কয়ার ইজ ইকুয়াল টু কে কিউ বাই ই। So R will be equal to what? Root over KQ by E. So এখন K কত? 8.99 into 10⁹। Q কত? কার জন্য ফিল্ড স্ট্রেংথ বের করতেছি? ইলেকট্রনের জন্য না? তো ইলেকট্রনের চার্জ কত? 1.6 into 10⁻⁻19। সরি, 10⁻⁻19। আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কত দিয়ে দিছে?
6.4 into 10 to the power 8, 6.4 into 10 to the power 8। তো এটা পুরোটার রুট ওভার। তো এখন এটা করলে পরে কত আসে দেখি, 8.99 into 10 to the power 9 into 1.6 into 10 to the power minus 19 divided by 6.4 into 10 to the power 8। এটা করলে পরে আসে 1.5 into 10 to the power minus 9 মিটার। তো এখন 1.5 into 10 to the power minus 9 মিটার কোন অপশনে দেওয়া? I mean জি ভাই বুঝলাম না, আটকে আসলো। এই অ্যানসারটা কোন অপশনে আছে? ডি তে। ডি তে। সো তাহলে অ্যানসার হবে ডি। তো এটাই জিজ্ঞাসা করছি যে এটা কোন অপশনে আছে। ওকে, সো তাহলে এইগুলা কোয়েশ্চেন কিন্তু আমাদের একদম পুরা হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হবে। এগুলা কোয়েশ্চেন রেগুলার ফেস করতে হবে। এগুলা কোয়েশ্চেনে একদম যত তাড়াতাড়ি পসিবল অ্যানসার গুলি বের করে ফেলতে পারতে হবে। ওকে, 6 নম্বরে কি বলতেছে? an uncharged capacitor is connected to a battery. ওকে, সো একটা ক্যাপাসিটর যেটা ফুললি আনচার্জড তাকে ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে কেন? তাহলে যেন সে চার্জ আপ হয়। এখন বলল কি যে which graph shows the variation of charge with potential difference across the capacitor। তো এখন আমরা কি জানি, একটা ক্যাপাসিটরের জন্য চার্জ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ, নাকি? চার্জ আর ভোল্টেজ ডিরেক্টলি প্রপোর্শনাল না? তো তাহলে ক্যাপাসিটর প্লেটে যত বেশি চার্জ জমা হবে তত বেশি ভোল্টেজ বা পিডি ডেভেলপ করবে। সো তাহলে এখানে চার্জ আর ভোল্টেজ ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা ইমপ্লাই করতেছে বা এটা শো করতেছে কোন গ্রাফ? তারিফ, চার্জ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ, এটা কোন গ্রাফে শো করা হচ্ছে? এটা এ শো করতেছে না? এতে, এই তো শো করতেছে যে স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন, তাই তো? যে ডিরেক্টলি প্রপোর্শনাল কখন হয়? আই মিন যে দুইটা ভেরিয়েবল ডিরেক্টলি প্রপোর্শনাল হবে যদি তাদের গ্রাফ হয় একটা স্ট্রেট লাইন এন্ড ওইটা যদি কি করে, অরিজিন দিয়ে পাস করে, তাই তো? তাহলে এর জন্য দ্য অ্যানসার উইল বি এ। এখন কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 7 এ বলতেছে যে which of the following is not a valid conclusion from Rutherford's alpha particle scattering experiment। So alpha particle scattering experiment এ কি ছিল? alpha particle scattering experiment এ ছিল যে atom is mostly empty space, এটা, এরপরে নিউক্লিয়াস মাস্ট বি চার্জড, ঠিক আছে? নিউক্লিয়াসের যে একটা চার্জ আছে ওইটা তো আমরা বুঝতে পারছি যে আলফা পার্টিকেল ডিফ্লেক্ট করছে তাই। আর নিউক্লিয়াসের সাইজটা খুবই ছোট কেন? বিকজ আ ভেরি ফিউ অফ দ্য আলফা পার্টিকেল রিবাউন্ডেড। সো তাহলে এই তিনটা জিনিস আমাদের ভ্যালিড কনক্লুশন। কিন্তু ওই সময় আমরা তো জানতাম না যে নিউট্রন আর প্রোটন দিয়ে যে নিউক্লিয়াস বানানো, ওই আইডিয়া আমাদের ছিল না। নিউট্রন তো আমাদের ডিসকভার হয়েছে আরো পরে, তাই না? নিউট্রন আমাদের ডিসকভার হয়েছে আরো পরে। সো তাহলে এইটা রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের থেকে কনক্লুশন না। এখানের মধ্যে অ্যানসারটা কি হবে? নট আ ভ্যালিড কনক্লুশন, নট আ ভ্যালিড কনক্লুশন। কেন? অ্যাজ নিউট্রনস ওয়ার ডিসকভার্ড মাচ লেটার, neutrons were discovered much later। ঠিক আছে, তো এর জন্য this will be our answer। যে বলছে না কোনটা ভ্যালিড কনক্লুশন না, তো তাহলে ওইটা আমরা বের করছি। ঠিক আছে, তো এরপরে আমাদের কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 দেখি কি বলতেছে। a 50 টার্ন স্কোয়ার কয়েল, সো তাহলে নাম্বার অফ টার্নস হলো 50, সাইড এর লেন্থ হলো 0.060 মিটার, is placed in a magnetic flux density of 0.40 টেসলা। ওকে, এখন বললো কি the plane of the coil is at right angles to the direction of the magnetic field।
তো এখানের মধ্যে অলরেডি বলে দিছে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর হরাইজন্টাল পোরশনটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সো এখানে আমাদের ওরকম মিসলিডিং কিছু হওয়ার সুযোগ নাই। এখানের মধ্যে বলছে কি যে the flux linkage with the coil is equal to what? তো এখন আমরা ফ্লাক্স লিংকেজের ফর্মুলাটা কি জানি? ফ্লাক্স লিংকেজ is equal to what? ফ্লাক্স লিংকেজ is equal to BAN, তাই তো? নরমালি ফ্লাক্স is equal to what? ফ্লাক্স is equal to ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইনটু এরিয়া, আর ফ্লাক্স লিংকেজটা কি হবে? ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইনটু এরিয়া ইনটু নাম্বার অফ টার্নস, তাই তো? সো তাহলে এখানের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কত? 0.40। এরিয়া কত? সাইডের লেন্থ, একটা স্কোয়ারের এরিয়া কি হয়? লেন্থের স্কোয়ার, তাই তো? তারিফ, একটা স্কোয়ারের তো সব সাইডের লেন্থ সমান না, তো তাহলে তার এরিয়াটা কি হবে? তার লেন্থের স্কোয়ার। সো তাহলে 0.060 স্কোয়ার, এটা হলো এরিয়া। আর নাম্বার অফ টার্নস কত? নাম্বার অফ টার্নস হলো 50টা। সো তাহলে এখানের জন্য আমাদের ভ্যালুটা কত আসে? যে 0.4 ইনটু 0.06 এটার স্কোয়ার ইনটু 50। তো এটা করলে পরে আসে 0.072 ওয়েবার টার্নস বেসিক্যালি। সো তাহলে এখানের মধ্যে আমাদের এইটার অ্যান্সার কি হবে? 0.072 কোন অপশনে দেওয়া? এ। সো তাহলে কোশ্চেন নাম্বার 8 এর অ্যান্সার হলো এ। ঠিক আছে? এরপরে কোশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে? The diagram shows the path of an electron in a bubble chamber. যে একটা বাবল চেম্বারে ইলেকট্রনের পাথ দেখাইতেছে। কি হইতেছে? ইলেকট্রনটা এরকম এসে এসে আস্তে আস্তে তার রেডিয়াসটা কি হয়ে যাইতেছে? কমে যাইতেছে, তাই না তারিফ? আস্তে আস্তে ইলেকট্রনের এখানে রেডিয়াসটা কমে যাইতেছে। সো তাহলে এটা কেন? ইলেকট্রনটা এই যে মুভ করতেছিল, এখন তার রেডিয়াসটা এরকম কমে গেল কেন? বিকজ সে যত মুভ করতেছে তত ট্র্যাক ক্রিয়েট করতেছে। ট্র্যাক কিভাবে ক্রিয়েট হয় তারিফ? আয়োনাইজেশন করলে পরে তো ট্র্যাক ক্রিয়েট হবে নাকি? হ্যাঁ। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি হবে? যত আয়োনাইজেশন করবে তত এনার্জি লুজ করবে, যত এনার্জি লুজ করবে তত মোমেন্টাম কমবে। সো তাহলে রেডিয়াসটা কমতে থাকে। যে আমাদের একটা সার্কুলার পাথে মুভ করার, যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে সার্কুলার পাথে মুভ করে, তো এটার জন্য রেডিয়াসের ফর্মুলা কি? আর ইজ ইকুয়াল টু এমভি বাই বিকিউ। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ফিক্সড, চার্জ হলো ফিক্সড। সো এখন রেডিয়াসটা কমবে কেন? যদি মোমেন্টাম কমে যায়, সো তাহলে রেডিয়াস কি হবে? কমে যাবে, তাই তো? সো তাহলে পার্টিকেলটা কি করতেছে? ক্লকওয়াইজ মুভ করতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? রাফিদ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মুভ করতেছে। সো তাহলে এখানের জন্য আমাদের অ্যান্সারটা কি হবে? কোশ্চেন নাম্বার 9 এর দ্য ইলেকট্রন ইজ মুভিং ক্লকওয়াইজ। এরপরে কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এ কি বলতেছে? Which one of the following quantities would the de Broglie wavelength equation be used to calculate? de Broglie wavelength এর ইকুয়েশন, যে de Broglie wavelength is equal to h by mv। সো তাহলে এটা ইউজ করে আমাদের কোন জিনিসটা বের করা যাবে? যে এখানের মধ্যে কি এখানে ফার্স্ট অফ অল আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থটা দিয়ে কি করি? ওয়েভলেন্থ বের করি না? সো এখন ওয়েভলেন্থটা কার বের করব? ডি ব্রগলি ওয়েভলেন্থ আমরা কখন ইন্ট্রোডিউস করছি? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির সময়, তাই তো? সো এখন একটা নরমাল পার্টিকেলের মোমেন্টাম বের করতে সময় কোন ফর্মুলা? নরমাল একটা পার্টিকেলের মোমেন্টাম তো মাস ইনটু ভেলোসিটি। এইটার জন্য তো আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থের ইকুয়েশন লাগবে না। এরপর বলতেছে যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু বের করতে সময়, না, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু তো আমরা কি দিয়ে বের করি? ইউনিট 2 তে আমরা পড়ছিলাম, মনে আছে? ইউনিট 2 তে আমরা ওই যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে গ্রাফ ছিল, যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি, সো এই গ্রাফগুলার গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিত?
এই গ্রাফগুলো গ্রেডিয়েন্ট আমাদেরকে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিত না, সো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আমরা ওখানে থেকে পাবো। সো তাহলে অ্যানসার এ হবে না, বিকজ এটা মাস ইনটু ভেলোসিটি করে পাই। অ্যানসার বি হবে না, বিকজ ওইটা আমরা কি ফটো ইলেকট্রিক ইফেক্টের ওই প্রসেস দিয়ে পাই। দেন ডি নাম্বারে কি বলতেছে, ডি নাম্বারে বলতেছে দ্য ওয়েভলেন্থ অফ আ ফোটন অফ লাইট। এখন ফোটনের ওয়েভলেন্থ বের করার জন্য তো আমাদের এই ফর্মুলা E is equal to hf, সো f এর জায়গায় কি লেখা যায়, c by lambda। তো এই ফর্মুলা দিয়ে আমরা কি করি, ফোটনের ওয়েভলেন্থের ভ্যালু বের করি। সো তাহলে আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ ইউজ করি কখন, it is used for finding wavelength of a particle, যে একটা পার্টিকেলের ওয়েভলেন্থ বের করার জন্য। একটা পার্টিকেলের ওয়েভলেন্থ বের করার জন্য আমরা কি করব, ডি ব্রগলি ওয়েভলেন্থের ইকুয়েশন ইউজ করব। সো তাহলে এখানের মধ্যে আমাদের পার্টিকেলটাকে ইলেকট্রন, সো একটা ইলেকট্রনের ওয়েভলেন্থের ভ্যালু কত এইটা বের করার জন্য আমরা কি করব, একটা ইলেকট্রনের ওয়েভলেন্থের ভ্যালুটা বের করার জন্য আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থের ইকুয়েশন ইউজ করব। বুঝতে পারছো রাফিদ? ওকে, সো তাহলে এইগুলা গেল কি আমাদের মে 2010, ঠিক আছে, মে 2010 এর কোয়েশ্চেন গুলা গেল এইগুলা। এখন মে 10 শেষ হয়ে গেলে পরে এটা হবে আমাদের জানুয়ারি 11, ঠিক আছে। সো এটা হলো জানুয়ারি 2011 এর কোয়েশ্চেন। সো এখন আমরা জানুয়ারি 2011 এর কোয়েশ্চেনটা স্টার্ট করি। তো এখন এখানের মধ্যে দেখি এবার বুকলেটটা মনে হয় অন্যরকম না? ইউনিট 1 এর বুকলেট ইউনিট 2 এর বুকলেট তো একই ছিল। ফার্স্টে এমসিকিউ গুলা, এরপরে চ্যাপ্টার ওয়াইজ যেই থিওরি কোশ্চেন গুলা ডিভাইড করা ওরকম। এই যে কিন্তু এটাতে মনে হয় এমসিকিউ গুলো একটু ইয়ার ওয়াইজ করে দিছো। এমসিকিউ গুলো আগের বারও ইয়ার ওয়াইজে ছিল, থিওরি কোশ্চেন গুলো চ্যাপ্টার ওয়াইজ। এই যে থিওরি কোশ্চেন গুলো ফার্দার মেকানিক্স, যে থিওরি ও কোশ্চেন হ্যাঁ হ্যাঁ। চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। ওকে, সো এই যে জ্যান 11, তো আমরা এখন জ্যান 11 শুরু করি। তো আজকে আমরা জ্যান 11 পর্যন্ত করব আর কি, ঠিক আছে। এরপরে তোমাদের রাতের বেলা রুটিন দিয়ে দিব যে কোন দিন কোন কোন পেজের সলিউশন আমরা করব বুকলেটের, ঠিক আছে। হ্যাঁ, এখানের মধ্যে আজকে আবার এরকম ইয়ে করতেছে, আজকে এস ব্যাচেরও ক্লাস নিয়েছি, 40 মিনিটের টাইম লিমিটেড, এরকম সমস্যা করে নাই, বুঝছো রাফিদ। মাঝে মাঝে এরকম করে, মাঝে মাঝে এরকম আমাকে ফ্রিতে ক্লাস নিতে দেয়। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখি জ্যান 11 এর কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে, যে দা এরিয়া আন্ডার ফোর্স টাইম গ্রাফ, যে ফোর্স ভার্সেস টাইম গ্রাফের এরিয়া আন্ডার দা গ্রাফ আমাদেরকে কি দিবে, ফোর্স ইনটু টাইম মানে কি, ইম্পালস মানে হলো চেঞ্জ ইন মোমেন্টাম নাকি। সো তাহলে ফোর্স ভার্সেস টাইম গ্রাফের এরিয়া আমাদেরকে কি দিবে, ফোর্স ভার্সেস টাইম গ্রাফের এরিয়া আমাদেরকে দিবে চেঞ্জ ইন মোমেন্টাম। এটা একদম স্পেসিফিক্যালি নোটস এর মধ্যে লিখাই আছে, ওকে। এরপরে 2 নম্বরে কি বলতেছে, দা ইউনিট অফ ফ্লাক্স লিংকেজ, ফ্লাক্স লিংকেজের ইউনিট কি, ওয়েবার টার্মস, তাই তো, অর ওয়েবার বেসিক্যালি। সো তাহলে ফ্লাক্স লিংকেজের ইউনিট হলো ওয়েবার। এরপরে 3 নম্বরে কি বলতেছে, 3 নম্বরে বলতেছে the electric field strength between two parallel plates is uniform। সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হলো ইউনিফর্ম, ওকে। এখন বললো কি, which graph shows how the voltage varies with distance from positive plate। সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যদি কনস্ট্যান্ট হয়, সো তাহলে কি ডিসটেন্স যত বাড়বে তত, এখানের মধ্যে দেখো পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেট, ব্যাপারটা খেয়াল করো, পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটে এরকম আমাদের ইলেকট্রিক ফিল্ডটা আঁকি, ওকে। এই হলো আমাদের ইলেকট্রিক ফিল্ডটা,
এখন এখানের মধ্যে কাজটা কি, কোন জায়গায় পটেনশিয়ালটা বেশি বলতো মুহাইমিন? পজিটিভ টার্মিনালের এখানে পটেনশিয়াল বেশি নাকি নেগেটিভ টার্মিনালের এখানে পটেনশিয়াল বেশি? নেগেটিভ দিকে না? পজিটিভের কাছে পটেনশিয়াল বেশি থাকে, যত পজিটিভের থেকে দূরে যাবা তত পটেনশিয়াল কমে। ঠিক আছে, সো তাহলে যখন নাকি একদম তুমি পজিটিভ প্লেটে আসো, হ্যাঁ, যখন নাকি তুমি একদম পজিটিভ প্লেটে আসো, যে ডিসটেন্স যখন নাকি 0, তখন ভোল্টেজটা কি ম্যাক্সিমাম, তাই না? এন্ড যত তুমি পজিটিভের থেকে দূরে সরবা তত কি হবে, ডিসটেন্স যত বাড়বে ভোল্টেজ তত কি করবে, বাড়বে নাকি কমবে? এখানের মধ্যে বেসিক্যালি এই জিনিসটা খেয়াল করো যে তোমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু কি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই ডিসটেন্স, তাই তো? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হলো তোমার ভোল্টেজ বাই ডিসটেন্স। সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যদি কনস্ট্যান্ট থাকে, ইউনিফর্ম থাকে, সো তার মানে কি মুহাইমিন, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যদি কনস্ট্যান্ট থাকে সো তাহলে ভোল্টেজ আর ডিসটেন্সের রেশিও, ঠিক আছে, বা তুমি যদি এমন ভাবে দেখো যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু হোয়াট, ডিসটেন্স ইনটু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, y is equal to mx। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি হচ্ছে খেয়াল করো, সরি, v is equal to e into d, সো তাহলে x axis এ ডিসটেন্স আর y axis এ ভোল্টেজ, সো তাহলে গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে, গ্রেডিয়েন্ট তোমাকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ দিবে না? ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ। তো তাহলে এখন এটা কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাথে মিলে গেছে, সো তাহলে ভোল্টেজ ভার্সেস ডিসটেন্স গ্রাফ কি হবে, একটা স্ট্রেট লাইন হবে না? লাইন হবে, হ্যাঁ। তো তাহলে সি আর ডি বাদ, যে সি আর ডি তে কি হইতেছে, গ্রাফগুলো হলো কার্ভ, সো তাহলে সি আর ডি হবে না। এখন এ নাইলে বি হবে। তো এখন এ তে দেখো কি বলতেছে, ডিসটেন্স যতই বাড়ুক ভোল্টেজ কনস্ট্যান্ট, এটা কি হবে? না ভাই, তো তাহলে এর ডিসটেন্স যত বাড়বে ভোল্টেজ তত কি হবে, কমবে। কমবে। ওকে, তো তাহলে এইটা হবে না, তো তার রাইট অ্যান্সার উইল বি বি, যে B, ডিসটেন্স যত বাড়তেছে ভোল্টেজ তত কমতেছে, কিন্তু তাদের রেশিওটাকে অলওয়েজ কি রাখতেছে, ফিক্স রাখতেছে। ওকে, ফিক্সড একটা, হ্যাঁ। হুম। ওকে। এরপরে কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, the process by which electrons are released from heated filament, যে আমরা হিট দিয়ে বা টেম্পারেচার ইনক্রিজ করায় যে আয়োনাইজেশন করি, এটাকে আমরা কি বলি, থার্মায়োনিক ইমিশন, তাই তো? এটা আমাদের জেনারেল ডেফিনেশনের মধ্যে অ্যান্সার পেয়ে যায় যে কি, থার্মায়োনিক ইমিশনটা কি, হিট দিয়ে যখন নাকি ইলেকট্রন রিলিজ করি, তো ওই প্রসেসটাকে আমরা কি বলি, থার্মায়োনিক ইমিশন। সো এখানের জন্য অ্যান্সারটা হবে কি, এ। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, কোশ্চেন নাম্বার 5 এ বলতেছে a particle of mass 0.020 kg, okay, is moving with an angular velocity of এত, সো তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি জানি, ম্যাস জানি, চাইছে কি আমাদের কাছে, আচ্ছা, around a circle of radius 0.50 মিটার। ওকে, সো তাহলে রেডিয়াস জানি, অ্যাঙ্গুলার ভেলোসিটি জানি, ম্যাস জানি, এখন ফোর্স বের করতে বললো, যে এই যে একটা পার্টিকেল যে সার্কুলার পাথে মুভ করবে এর জন্য কি দরকার, সেন্ট্রিপিটাল ফোর্স দরকার না রাফিদ? সো তাহলে আমরা কি জানি, সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, কিন্তু আমরা তো ভি জানি না, তো ভি এর জায়গায় কি লেখা যায়, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা নাকি? সো তাহলে ইট ইজ এম আর ওমেগা স্কয়ার। সো তাহলে ম্যাস কত, ম্যাস হলো 0.02, রেডিয়াস কত 0.5, আর ওমেগা কত 3 পাই, তো তাহলে 3 পাই এর স্কয়ার। তো এটা করলে পরে কত আসে দেখি, 0.02 ইনটু 0.5 ইনটু 3 পাই এর স্কয়ার। তো এটা করলে পরে
আচ্ছা তারা এখানের মধ্যে এক্সাক্ট ফর্মে রাখছে, সো তাহলে 0.02 ইনটু 0.5 ইনটু 9, সো তাহলে এটা কত আসে 0.09 পাই স্কয়ার। সো তাহলে 0.09 পাই স্কয়ার এটা আমাদের কোন অপশনে আছে মোহাইমিন? জিরো পয়েন্ট জিরো নাইন পাই স্কয়ার আমাদের সি তেও আছে, ডি তেও আছে, তো অ্যান্সার কোনটা হবে মোহাইমিন? 0.09 স্কয়ার এটা সি তেও আছে, ডি তেও আছে। 0.09 পাই স্কয়ার, 0.09 পাই স্কয়ার, তো তাহলে অ্যান্সার হবে কোনটা? সেন্ট্রিপিটাল ফোর্স কোন দিকে কাজ করে? টুয়ার্ডস দ্য সি সার্কেল। হবে না? ভেরি গুড, হ্যাঁ সি হবে, যে এটা কি টুয়ার্ডস দ্য সার্কেল। আর এখানের মধ্যে কি লিখছে ডি নাম্বারে অ্যাওয়ে ফ্রম দ্য সার্কেল, সো অ্যাওয়ে ফ্রম দ্য সার্কেল তো হবে না, সো তাহলে টুয়ার্ডস দ্য সেন্টার, সো দ্য অ্যান্সার উইল বি হোয়াট? অ্যান্সার উইল বি সি, যে 0.09 পাই স্কয়ার। এই অপশন তো দুইটাই আছে, সো তাহলে এটা থেকে ডাইরেক্ট অ্যান্সার বলতে পারবো না, তো এরপর দেখা লাগবে কি এক্সপ্লেনেশনে কি বলছে। সো ওইটার এক্সপ্লেনেশনে বলছে কি away from the center of the circle, যেটা ভুল, সো তাহলে ডি নাম্বার বাদ দিয়ে দিলাম, সো অ্যান্সার উইল বি সি। ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে, the force on a proton at a point, তো প্রোটন at a point in an electric field is এত। সো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা প্রোটন আছে, সে এতটুকু ফোর্স ফিল করে। তো এখন বললো যে the electric field strength at that point is, সো এখন আমরা কি জানি F ইকুয়াল টু কি হবে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বাই কি বলে F ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু চার্জ। তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু হোয়াট? ফোর্স পার ইউনিট চার্জ, নাকি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট চার্জ। সো এখন এখানের মধ্যে ফোর্স কত? 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর চার্জ অফ প্রোটন কত? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সো এটা করলে পরে কত আসে? 3.0 নিউটন পার কুলাম। সো এখন এটা তো 3.0 নিউটন পার কুলাম, তো এখন এটার অ্যান্সারটা কোনটার মধ্যে হবে মোহামিন? থ্রি পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার কিছু নাই, জাস্ট 3.0 নিউটন পার কুলাম। এটা কোন অপশনে আছে? অপশন ডি তে, নাকি? তো তাহলে অ্যান্সার হবে আমাদের 6 এর ডি। ওকে, এরপরে 7 নম্বরে কি বলতেছে দেখি, which one of the following might not apply in the interaction between subatomic particles? সো ওই যে আমরা 7টা যে কনজারভেশন ল লিখছিলাম, কি কি ছিল? চার্জ কনজারভেশন থাকতে হবে, ঠিক আছে, এরপরে কি থাকতে হবে? এখানের মধ্যে কি বলছে, দাঁড়াও এক মিনিট, which one of the following, হ্যাঁ ঠিকই আছে, যে এখানের মধ্যে কি আমাদের কনজারভেশন ল গুলাতে কি কি ছিল? চার্জ কনজারভেশন, এনার্জি কনজারভেশন, মোমেন্টাম কনজারভেশন। ম্যাটার কনজারভেশন বলতে কিছু ছিল? সো তাহলে ম্যাটার কনজারভেশন বলতে কিছু ছিল না, সো তাহলে 7 এর অ্যান্সারটা কি হবে? সি। ওকে, আচ্ছা এখন ব্যাপারটা এই জায়গাটায় তোমাদের যে জিনিসটা বোঝা লাগবে, যে পায়ন, ঠিক আছে, পায়ন যে বললো, এইটা তোমার একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কয়টা জানতে হবে, যে পায়ন ইজ আ মেজন, ঠিক আছে, পায়ন ইজ আ মেজন। তো একটা মেজন কি জিনিস? একটা মেজন হলো একটা হেড্রন, যে কি দিয়ে বানানো? একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক দিয়ে বানানো, ঠিক আছে। মেজন ইজ আ হেড্রন made up of a quark and an antiquark.
সরি, a quark and an anti-quark। সো তাহলে এই যে আমাদের কম্পোজিশন গুলি দেওয়া, আপ আপ অ্যান্টি ডাউন, আপ আপ ডাউন, এই দোনোটার মধ্যে কি তিনটা কোয়ার্ক আছে। সো তাহলে তিনটা কোয়ার্ক দিয়ে বানানো কোনো জিনিস কখনো মেজন হইতে পারবে না। এখন দুইটা কোয়ার্ক দিয়ে বানানো আছে এই দুইটা জিনিস, কিন্তু বি নাম্বার হবে না কেন? বি নাম্বারে দোনোটাই কি নরমাল কোয়ার্ক, আপ আর ডাউন। এখানে কোনো অ্যান্টি কোয়ার্ক আছে? এখানে কোনো অ্যান্টি কোয়ার্ক নাই। সো তাহলে বি নাম্বার হবে না। সো তাহলে দ্য অনলি কারেক্ট অ্যান্সার ইজ হোয়াট? এ, যে আপ আর অ্যান্টি ডাউন। ঠিক আছে? সো তাহলে এখানের মধ্যে কি একটা পায়ন হলো একটা মেজন, যেটা কি একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক দিয়ে বানানো। সো তাহলে একটা কোয়ার্ক আর অ্যান্টি কোয়ার্কের কম্বিনেশন শুধু কোন অপশনে আছে? এ নাম্বার অপশনে। সো তাহলে দ্য অ্যান্সার উইল বি এ। এটা আগের সিলেবাসে তোমার ওরকম একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জানা লাগতো, তো ওইটার জন্য তারা এরকম ডিরেক্ট কোয়েশ্চেন করছে। এখনের জন্য তোমাকে ওরকম ইনফরমেশন দিয়ে দিবে। ঠিক আছে? কোয়েশ্চেন করতে সময় তোমাকে ওরকম ইনফরমেশন দিয়ে দিবে। হ্যাঁ, ডি হয় নাই কারণ তিনটা পার্টিকেল, যে মেজনের একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক দিয়ে বানানো হয়। তিনটা কোয়ার্ক দিয়ে বানানো হেড্রন গুলাকে কি বলি? তিনটা কোয়ার্ক দিয়ে বানানো হেড্রন গুলাকে আমরা ব্যারিয়ন বলি। ঠিক আছে? সো তাহলে এই যে হেড্রন, যে কোনো কিছু যেটা কোয়ার্ক দিয়ে বানানো তাকে হেড্রন বলি। এখন হেড্রন হলো দুই টাইপের। হেড্রন একটা ব্যারিয়ন হইতে পারে, একটা মেজন হইতে পারে। একটা ব্যারিয়ন হলো তিনটা কোয়ার্ক দিয়ে বানানো, আর একটা মেজন হলো একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক দিয়ে বানানো। ঠিক আছে? সো তাহলে এর জন্য তিনটা কোয়ার্ক দিয়ে বানানো দেখে ওইটা হয় নাই। বুঝতে পারছো? ওকে। সো এখন আমরা তাহলে কোশ্চেন নাম্বার 9 দেখি। কোশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে? Data at the back of the examination paper can be used with the formula E is equal to mc square basically to calculate what? যে এই ফর্মুলা দিয়ে কি ক্যালকুলেট করা যায়? এখন এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি? the amount of energy in a proton, না এটা আমরা পুরোটা বলতে পারবো না, আমরা জাস্ট mass energy বের করতে পারবো। we can just find mass energy, যে প্রোটনের যে ম্যাসটা আছে ওই ম্যাসটাকে এনার্জিতে কনভার্ট করলে কি হবে ওইটা বের করতে পারবো। কিন্তু প্রোটন তো মুভিং একটা প্রোটনও হইতে পারে, তাই তো? সো তাহলে সরি, we can just find rest energy। তো তাহলে মুভিং প্রোটন হইলে পরে তার জন্য তো বের করতে পারবো না। সো তাহলে অ্যামাউন্ট অফ এনার্জি ইন আ প্রোটন, এটা স্পেসিফিক্যালি বলে না যে প্রোটন এট রেস্ট। যদি এট রেস্ট বলতো তাহলে এ হইতে পারতো অ্যান্সার। এখন বি নাম্বারে বলতেছে কি? the mass of coal that produces 6 megajoule of energy when burnt। এখানের জন্য আমাদের কোলেরটার জন্য আমরা করি না, ফসিল ফুয়েলের ওখানে আমাদের পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি ডিফারেন্ট ব্যাপার, এখানের মধ্যে ওই ফর্মুলা খাটবে না। দেন সি নাম্বারে কি বলতেছে? the amount of energy produced when an electron and positron annihilate। yes, এইটা বের করা যাবে যে একটা পজিট্রন আর একটা ইলেকট্রন তারা কি পার্টিকেল অ্যান্টি পার্টিকেল পেয়ার না? একটা পার্টিকেল যখন তার অ্যান্টি পার্টিকেলের সাথে মিলবে তখন কি হবে? অ্যানাইহিলেশন হবে। সো তাহলে তাদের ম্যাস গুলা কিসে কনভার্ট হবে? অ্যানাইহিলেশনের সময় ম্যাসেস গেট কনভার্টেড টু এনার্জি, ম্যাস থেকে এনার্জিতে কনভার্ট হয়। সো তাহলে এই সময় আমরা বের করতে পারবো যে একটা ইলেকট্রন আর পজিট্রন অ্যানাইহিলেট করলে পরে কত এনার্জি প্রডিউস করবে। ঠিক আছে? আর the energy produced when two protons collide, দুইটা প্রোটন কলিশনের সময়, সেম টাইপের পার্টিকেল কলিশনের সময় কি হবে ওটা আমরা কনক্লুসিভলি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো না, বিকজ এখানে ম্যাস থেকে এনার্জিতে কোনো কনভার্সন হচ্ছে না। ওকে? সো তাহলে the answer will be C, যে এখানের মধ্যে কি
যে অ্যানাইহিলেশনের সময় প্রোটন থেকে কি বলে একটা পজিট্রন আর ইলেকট্রন যে অ্যানাইহিলেশন হবে, তো তাহলে তাদের ম্যাস গুলো এনার্জিতে কনভার্ট হলে কত এনার্জি পাবো, ওই ভ্যালুটা আমরা E = mc² ফর্মুলা দিয়ে বের করতে পারবো। ঠিক আছে? Okay, so the last question for today, question number 10. A particle X has kinetic energy E and momentum P. Another particle Y of the same mass has momentum 2p. Okay, so এখন বললো কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল Y। এখন আমরা কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম রিলেটেড কি ফর্মুলা জানি? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু মোমেন্টাম স্কয়ার ডিভাইডেড বাই 2m, নাকি মোহামেন? হ্যাঁ ভাই। তো এখন এখানের মধ্যে তোমার ম্যাস হলো ফিক্সড, দোনোটা পার্টিকেলের ম্যাস সেম না, তো ম্যাস হলো কনস্ট্যান্ট। এখন মোমেন্টাম যদি ডাবল হয়, কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের কানেকশন কি ফার্স্টে দেখো। কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট? মোমেন্টাম স্কয়ার, তাই না? তো এখন কাইনেটিক এনার্জি যদি মোমেন্টাম স্কয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, সো হোয়াট উইল হ্যাপেন? মোমেন্টাম যদি ডাবল হয়, সো তাহলে কাইনেটিক এনার্জি কি হবে মুয়ামিন? ডাবল হবে আর কি। ডাবলের ডাবল হবে বা ডাবলের স্কয়ার হবে, ঠিক আছে? হ্যাঁ ভাই। তো ডাবলের স্কয়ার মানে কত? 2 এর স্কয়ার, which means 4. তো তাহলে the energy will be 4 times that of the initial value, তাই তো? So তাহলে the answer will be what? The answer will be D. ঠিক আছে? তারিফ বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝছি, এটা তো আগেরটার মতোই হুম, যে করেছিলাম। বি ক্যাপাসিটরের ওইটা যে করাইছিলাম ওরকম টাইপেরই। হ্যাঁ হ্যাঁ, ক্যাপাসিটর মতো ওইটাই। ওকে, তো তাহলে আজকে আমরা জেন 11 পর্যন্ত শেষ করলাম। সো তোমাদের রুটিনটা আমি আজকে রাতে দিয়ে দিব একটা পিডিএফ বানায়, ওরকম তোমাদের কত পেজ থেকে কত পেজ কোন দিন সলভ করা হবে ওই জিনিসটা রুটিন দিয়ে দিব, তাহলে আমাদের আচ্ছা তাড়াতাড়ি ভাইয়া, বুকলেটটা শেষ হবে আর কি। হ্যাঁ বলো। ওই এক্সামের আগে কি ক্লাস নিবা ইহাবে এক দুইটা? এক্সামের যদি আগে তো প্রবলেম টবলেম থাকে ইহাবের ক্লাস নেওয়াটা পুরাটাই ডিপেন্ড করে এডুকেশনাল ইনস্টিটিউশন কবে খুলে। এটা তো 16 জানুয়ারি হ্যাঁ, পর্যন্ত ওইটাও তো তো আরো ঠিক। পিছাইছে। সো ওই পারমিশন ছাড়া খুললে পরে তখন ইহাবের নামে কেস করে দিবে, সো অনেক কাহিনী হবে। এগুলো কোনো কিছু অ্যালাউ আচ্ছা করবে না ঠিক আছে ক্লাস বুঝছি। নেওয়া। না এক্সামের আগে একটু লাগতো আর কি, ইউনিট পড়তে একটু কয়েকটা জিনিস। তো ওইটার জন্য তোমার এক্সট্রা ক্লাসের ইয়ের জন্য এটা অনলাইনে করতে হবে যেটুকু করা। এখনের জন্য আচ্ছা সামনাসামনি ঠিক আছে ক্লাস ভাই। নেওয়া সমস্যা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আমি তোমাকে জানাবো মনে পড়ে। হ্যাঁ ঠিক আছে। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমরা এখানের মধ্যে শেষ করি, আর রুটিনটা আজকে রাতে পেয়ে যাবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।